ফুচকার গাড়িটা ঠেলতে ঠেলতে নিয়ে যাচ্ছে মেঘ। আজকে সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনে ফুচকা বিক্রি করবে। অনেক রিকোয়েস্টের পর তাকে ক্যান্টিনে ফুচকা বিক্রি করার অনুমতি দিয়েছে প্রিন্সিপাল। যাই হোক, চলেন গল্পে ফেরা যাক। ফুচকার গাড়িটা নিয়ে গেট দিয়ে প্রবেশ করতে যাবে এমন সময় পিছন থেকে কী যেন মেঘকে ধাক্কা দিয়ে ফেলে দেয় নিচে। আর একটুর জন্য ফুচকার গাড়িটা উল্টে যায় নাই। মাটি থেকে উঠে দাঁড়াতেই দেখতে পেল একটা মেয়ে দাঁড়িয়ে আছে, সাথে কয়েকটা ছেলেও। ফুচকার গাড়িটা নিয়ে যেই সামনে যেতে যাবে এমন সময় পিছন থেকে একটা ছেলে বলে ওঠে, এই দেখ মেঘলা, ছেলেটা কেমন করে তোর দিকে তাকিয়ে আছে, মনে হচ্ছে তোকে গিলে খাচ্ছে। এই ছেলে দাঁড়া দাঁড়া বলতেছি, এইখানে না হলে তোর পায়ে নলি ভেঙে হাতে ধরিয়ে দেবো। মেয়েটার এমন রাগী মোডের কথা শুনে মেঘ দাঁড়িয়ে গেল। ওইখানে কি বলবে বুঝতে পারছে না। এমন সময় মেঘলা মেঘের কাছে এসে ঠাস করে চড় মেরে দিল আর বলতে লাগলো, এই বেহায়া নির্লজ্জ ছেলে, তুই চিনিস আমাকে? আমি কার মেয়ে? আমি চাইলে তোর ওই ফুচকার গাড়ির সাথে তোকেও জেলের ভিতর ঢুকিয়ে দিতে পারি। এই আরিয়ান, এই ছেলেটার সকল ফুচকা মাটিতে ফেলে দে, দেখি ছেলেটা কিভাবে ফুচকা বিক্রি করে এই কলেজে। মেঘলার কথা শুনে যেই আরিয়ান ফুচকার প্যাকেটগুলো ফেলে দিতে যাবে এমন সময় মেঘলার পা জড়িয়ে ধরে কান্না করতে করতে বলতে লাগলো, প্লিজ ম্যাম, আমাকে মাফ করে দেন। আমি ভুল করেছি আপনার সাথে। প্লিজ ম্যাম, আমার এত বড় ক্ষতি করবেন না। আমি গরিব, এতিম, এই কাজ করেই আমাকে খেতে হয়। এসব বাহানা করলে তো আর কোনো লাভ হবে না। তুই অপরাধ করেছিস। অপরাধ করলে তো শাস্তি পেতে হবে। এইখানে 500 বার কান ধরে উঠবস কর, তাহলে তোকে মাফ করে দিব। প্লিজ ম্যাম, আমি এটা পারবো না। সবার সামনে আমাকে এত বড় শাস্তি দিবেন না, প্লিজ ম্যাম। তাহলে এক কাজ কর, কলেজের সামনে তোর শার্ট খুলে আমার পায়ের জুতা মুছে দিবি। এটা যদি না পারিস তাহলে তোকেই কলেজের ভিতর ফুচকা বিক্রি করতে দিব না। ম্যাম, অন্য একটা শাস্তি দেন প্লিজ ম্যাম। আমি এসব কাজ করতে পারবো না। না না, আর কোনো কথা শুনতে চাই না। অনেক ছাড় দিয়েছি তোকে, এখন আমার পায়ের জুতা মুছে দিবি। চল আমার সাথে কলেজের মাঠে। এই বলে মেঘলা মেঘের টি শার্ট ধরে টানতে টানতে নিয়ে চলে গেল কলেজ মাঠে। সবাইকে উদ্দেশ্য করে বলতে লাগলো, গাইস এদিকে আসো, সবাই আমাকে তোমাদের সামনে এই ছেলে তোর শার্ট খুলে আমার পা মুছবে। এই তোর শার্ট খুল তাড়াতাড়ি, 10টা বেজে গেছে, আমাকে আবার ক্লাসে যাইতে হইবে। মেঘ কান্না করতে করতে তার শার্টটা খুলে ফেলল। নিচে পরনে ছিল একটা স্যান্টু গেঞ্জি। শার্টটা খুলে আস্তে আস্তে মুছে দিতে লাগলো মেঘলার পা দুটো। মোছা শেষ হতেই মেঘ বলতে লাগলো, ম্যাম, আপনার পা মুছে ফেলেছি, দেখেন ঠিক আছে নাকি। মেঘলা নিচে তাকিয়ে দেখে তার জুতো মুছে ফেলেছে। এটা থেকে মেঘলা ভাবতে লাগলো এখন তাকে কি শাস্তি দেওয়া যায়। এই সব ভাবতে ভাবতে হঠাৎ করে মেঘলা তার পায়ের জুতো খুলে মেঘের 2 গালে ঠাস ঠাস করে 2টা মেরে দিল। এটা দেখে কলেজের সবাই হতবাক। এদিকে মেঘের চোখ থেকে কান্না করতেছে। এটা দেখে মেঘলা মেঘের চুলের মুঠি ধরে বলতে লাগলো, এই কুত্তার বাচ্চা, একদম আওয়াজ করবি না আমার সামনে। মুছে দিয়েছিস জুতা, এই দেখ তো জুতা থেকে এখনো ময়লা বের হচ্ছে। ম্যাম, আপনি তো বলেছেন আপনার পায়ের জুতা মুছে দিতে। আপনি তো আর বলেন নাই ভালোভাবে মুছে দিতে হবে। আমি বলি নাই তো, কি হয়েছে? তুই মুছে দিবি না, এখন দেখ আমি কি করি তোকে। এই বলে মেঘলা মেঘের বুকে সজোরে লাথি মেরে নিচে ফেলে দিল আর পায়ে জুতা পরে মেঘের মুখ বরাবর দিল সজোরে লাথি। ঠোঁট কেটে রক্ত পড়তেছে মেঘের। এটা দেখে মেঘলার রাগ একটুও কমলো না, আবার দিল সজোরে লাথি। এবার 2 ঠোঁট কেটে গড়গড়িয়ে রক্ত পড়তেছে মাটিতে। এটা থেকে মেঘলা খুশি হয়ে বলতে লাগলো, এবার বুঝ, আমার সাথে তর্ক করতে এসেছিস তাই না? এখন আরো তর্ক কর, দেখি তুই কত তর্ক করতে পারিস। এই বলে মেঘলা চলে গেল ওইখান থেকে। ওইদিকে কয়েকজন ছেলে এসে মেঘকে মাটি থেকে উঠিয়ে হাসপাতালে নিয়ে গেল। ডাক্তার মেঘকে দেখে অবাক হয়ে বলতে লাগলো, ওনার ঠোঁটের এই অবস্থা কেন? ঠোঁট দিয়ে তো এখনো রক্ত পড়তেছে। চলেন তাড়াতাড়ি আমার সাথে, আগে ট্রিটমেন্ট করে দেখি কি অবস্থা। যদি ভালো না হয় অন্য ব্যবস্থা করতে হবে। ডাক্তারের কথা শুনে ছেলেগুলো মেঘকে নিয়ে চলে গেল একটা কেবিনের ভেতরে। মেঘকে শুয়ে দিয়ে ডাক্তার মেঘের শরীরে একটা ইঞ্জেকশন দিয়ে দিল যাতে রক্ত বের না হয়। 2 ঠোঁট থেকে রক্ত পরিষ্কার করে কিছু ওষুধ লাগিয়ে দিল আর বলতে লাগলো,
আমার জীবনে অনেক রুগী দেখেছি, কিন্তু ভাই আপনারা যাকে নিয়ে এসেছেন ওনার ঠোঁট এমন বাজেভাবে থেতলে গেছে যে বলার মতো না। এখন দেখি যদি কয়েকদিনের মধ্যে সুস্থ হয় তাহলে তো ভালোই, আর না হলে ওনার ঠোঁট কেটে ফেলতে হবে। ডাক্তার প্লিজ আমার ঠোঁট কাটবেন না, আমি এমনিতেই সুস্থ হয়ে যাব। আমাকে কিছু ট্যাবলেট এনে দেন, আমি বলে দিতেছি কোন কোন ট্যাবলেট। মেঘ একটা খাতায় লিখে দিল ট্যাবলেটগুলোর নাম। মেঘের হাতে এত সুন্দর লেখা দেখে ডাক্তার এবং বাকি সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। আচ্ছা, তুমি কোন ক্লাস পর্যন্ত লেখাপড়া করেছো আমাদেরকে একটু বলা যাবে নাকি? আমি ইন্টার সেকেন্ড ইয়ার পর্যন্ত লেখাপড়া করেছি, আর করতে পারি নাই কারণ আমার আম্মু আব্বু মারা গিয়েছিল অ্যাক্সিডেন্টে। ও সরি, বুঝতে পারি নাই আমি। এই নাও তোমার ওষুধ, আর 7 দিন পরে সে দেখা করে যাবে। তুমি যেই ওষুধগুলো আনতে বলছো এই ওষুধ তো আজ পর্যন্ত আমি অন্য কাউকে দেই নাই, যতই খারাপ অবস্থা থাকুক না কেন। ডাক্তার আমি জানি কোন ওষুধটা ভালো হবে আর কোনটা খারাপ হবে, তাই তো আমি এই ঔষধগুলো এনেছি। ছোট ভাইয়ারা তোমাদের অনেক ধন্যবাদ, আমার মতো এতিম ছেলেকে নিয়ে এসেছো হাসপাতালে। ধন্যবাদ দিতে হবে না ভাই, আমাদের কর্তব্য ছিল এটা। তবে আপনি ওই মেঘলার কাছ থেকে দূরে দূরে থাকবেন। কারো একটু দুর্বলতা দেখলেই সে এমন করে গরিবদের একদম সহ্য করতে পারে না বললেই চলে। আমরা যখন প্রথম এসেছিলাম তখনও এমন করেছে আমাদের সাথে। ও আচ্ছা, তোমরা যাও, আজকে তো ক্লাস করতে পারো নাই। ওইদিকে আমার ফুচকার গাড়িটার কি অবস্থা করেছে কে জানে। আপনার ফুচকার গাড়ি ক্যান্টিনে রাখা আছে, চিন্তা করেন না, ওইগুলোতে কেউ হাত দিবে না। ছেলেগুলো আরও কিছুক্ষণ কথা বলে চলে গেল। এইদিকে ডাক্তার মেঘকে দেখে আবার বলতে লাগলো, কি ব্যাপার মেঘ, তুমি এত বড় একজন মানুষ হয়েও কিনা একজন মেয়ের কাছে মার খেলে? তুমি তো চাইলেই তাকে এক নিমিষেই শেষ করে দিতে পারতে। ডাক্তার আমি অন্ধকার দুনিয়া থেকে বের হয়ে এসেছি, প্লিজ আমাকে আর আগের দুনিয়ার কথা মনে করিয়ে দিবেন না, আমি এখন ভালো থাকতে চাই। এইভাবে অত্যাচার করলে তুমি ভালো থাকবে কি করে বলো আমাকে? আর তোমার এত কিছু রেখে কলেজে এসেছো কেন ফুচকা বিক্রি করতে? আমার ইচ্ছা হয়েছে তাই আমি বিক্রি করতে এসেছি। আমি আপনার এত কিছু প্রশ্নের উত্তর দিতে পারবো না, আমি এখন চলে যাচ্ছি। এই বলে মেঘ বাইরে চলে গেল। একটা রিক্সা নিয়ে তার বাসার উদ্দেশ্যে রওনা দিল মেঘ। বেশ কিছুক্ষণ পর চলে আসলো বাসায়। দুপুর 3টে পর্যন্ত রেস্ট করে চলে গেল কলেজে। গিয়ে দেখে এখনও কলেজ গেট খোলা আছে। হাঁটতে হাঁটতে ভিতরে প্রবেশ করতে যাবে এমন সময় কি যেন পিছন থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয় মেঘকে। এবার মেঘ তার 2 হাতে মাটিতে ভর দিয়ে ফেলে যাতে তার ঠোঁটে কোনো ব্যথা না পায়। মাটি থেকে উঠে পেছনে তাকাতেই দেখতে পেল মেঘলা দাঁড়িয়ে আছে। মেঘলাকে দেখে কিছুটা রেগে গেল, কি যেন ভেবে তার রাগটা কন্ট্রোল করে চলে গেল ফুচকার গাড়ির সামনে। সব কিছু দেখে নিল ভালো আছে নাকি। সব কিছুই ভালো আছে। এই দোকানটা খুলতেই মেঘলার পুরো টিম এসে বলল আর বলতে লাগলো, এই ছোট লোকের বাচ্চা, আমাদের ফুচকা দে সবাইকে। একটু বসেন, আমি এখনই বানিয়ে দিতেছি। এই বলে মেঘ ফুচকা বানিয়ে সবাইকে দিয়ে দিল। ফুচকা খাওয়া শেষ হতেই মেঘলা তার পুরো টিম নিয়ে যেই চলে যেতে যাবে এমন সময় পিছন থেকে মেঘ বলে ওঠে, ম্যাম আমার ফুচকার টাকাটা দিয়ে যান। কি বললি তুই? আমাদের কাছে টাকা চাস? এই ধর, বেটাকে সকলের মতো একবার না হয় পুরো মুখ থেতলে দিই। মেঘলা টাকা দিয়ে দে, আমরা তো খাবার খাইছি তাই না? উনি তো টাকার জন্যই ফুচকা বিক্রি করে। লাবণী, তোর যখন এত দরদ হচ্ছে তাহলে তুই দিয়ে দে, আমাদের বলছিস কেন? এই তোরা চল আমাদের সাথে। মেঘলা তার টিম নিয়ে চলে গেল, কিন্তু লাবণী গেল না। লাবণী মেঘের কাছে এসে বলতে লাগলো, এই নাও 1000 টাকা, এটা তুমি রেখে দাও। না আমার 1000 টাকা লাগবে না, আপনাদের সবার ফুচকার মূল্য 650 টাকা হয়েছে, আমি 650 টাকাই নিব, এর বেশি নিতে পারবো না। ঠিক আছে, তাহলে 650 টাকা রাখো। মেঘ 650 টাকা রেখে বাকি টাকা দিয়ে দিল লাবণীকে। লাবণী আর কিছু না বলে চলে গেল ওইখান থেকে। ওইদিকে মেঘ সন্ধ্যা 7টা পর্যন্ত বেচা কেনা করে চলে গেল বস্তিতে। দরজাটা খুলতেই দেখতে পেল একটা খাম পড়ে আছে নিচে। খামটা উঠিয়ে টেবিলের ওপর রেখে ফ্রেশ হয়ে চলে গেল পাড়ার মোড়ে রহিমের ছোট্ট হোটেলে। মেঘকে দেখে রহিম বলতে লাগলো, কিরে মেঘ, তোর মুখের এই অবস্থা কেন? এমনি রহিম ভাই, আমাকে রুটি আর কলা দেন তো। তুই একটু নিয়ে খা, আমি একটু কাজ করতেছি রে। ঠিক আছে রহিম ভাই। মেঘ রুটি কলা খেয়ে চলে গেল বাসায়।
দরজাটা লাগিয়ে চিঠিটা পড়তে লাগলো। চিঠিতে লেখা ছিল এমন: ভাই, আগামী মাসের 15 তারিখে আপনি যেই কলেজে ফুচকা বিক্রি করেন ওই কলেজে একটা অনুষ্ঠান আছে। ওইখানে বিখ্যাত ড্রাগস ডিলার নাহিদ চৌধুরী আসবে। তাকে একমাত্র আপনিই ধরতে পারবেন, কারণ ওইখানের বাইরের লোক অ্যালাউ না। আরও ইত্যাদি ইত্যাদি কথা লেখা ছিল। মেঘ লেখাগুলো পড়ে আরেকটা চিঠি লিখে দরজার বাইরে রেখে দিল। এখন আপনারা বলতে পারেন ওই সময় ডাক্তারকে মেঘ কেন বলেছে সে অন্ধকার জগৎ থেকে বেরিয়ে গেছে কেন। আস্তে আস্তে সব জানতে পারবেন। মেঘ ঘুমিয়ে গেল। ফজরের নামাজের শব্দে ঘুম ভাঙল। তার রুম থেকে উঠে ফুচকার সকল কিছু রান্না করতে লাগলো। রান্না শেষ করতে করতেও সকাল 8টা বেজে গেছে। সকল কিছু নিয়ে চলে গেল কলেজে। গিয়ে দেখে কেউ আসে নাই। দারোয়ান দরজা খুলে দাঁড়িয়ে আছে। দারোয়ানকে দেখে মেঘ বলতে লাগলো, দারোয়ান চাচা, আপনি কখন আসেন কলেজে? আমি তো বাবা 8 10 বা 15 মিনিটের মধ্যে চলে আসছি। আর তুমি এত সকালে আসলে কেন? কলেজ তো শুরু হবে আরো 2 ঘন্টা পর। কিছু জিনিস কাটাকাটি করতে হবে, এর জন্য আগেই চলে এসেছি। ও আচ্ছা, কালকে দেখলাম মেঘলা নামের মেয়েটা তোমাকে অনেক মারছে। তুমি কিছু বলছো না কি তাকে? না চাচা, আমি তো কিছুই বলি নাই। আমার এসব খ্যাত মার্কা ড্রেস দেখে উনি আমাকে মেরেছে। ও আচ্ছা, তুমি একটু ভালো ড্রেস পরে আইসো, তাহলে আর কিছুই হবে না। মেঘলাও আর তোমাকে মারবে না। চেষ্টা করব চাচা। এই বলে মেঘ চলে গেল। পেঁয়াজ, মরিচ আরও ইত্যাদি ইত্যাদি জিনিস কাটাকাটি করে বসে আছে। এমন সময় লাবণী আসলো। লাবণীকে দেখে মেঘ কিছুটা অবাক হলো আর বলতে লাগলো, আপনি এইখানে কি করেন আপু, তাও আবার এত সকালে? তোমার ফুচকাগুলো অনেক ভালো, তাই আমি সকাল সকাল চলে এসেছি খাওয়ার জন্য। আমাকে 2 প্লেট ফুচকা বানিয়ে দাও তো। ঠিক আছে ম্যাম, আপনি বসেন, আমি এখনই বানিয়ে দিতেছি। মেঘ ফুচকা বানাচ্ছে। এমন সময় লাবণী বলে উঠল, আচ্ছা, তুমি কোন ক্লাস পর্যন্ত লেখাপড়া করছো? তোমাকে দেখে তো মনে হচ্ছে না তুমি গরিব ঘরের ছেলে। আমাকে দেখে কেউ বলবে না আপু আমি গরিব। আমি এমনইভাবে চলি। এতিমদের ফ্যাশন করতে নেই। তোমার মা বাবা নেই? না, আমার মা বাবা নেই। আর আমি ইন্টার সেকেন্ড ইয়ার পর্যন্ত লেখাপড়া করেছি, এরপর আর করতে পারি নাই। এই নেন আপনার ফুচকা। লাবণী আর কিছু বলল না। ফুচকা খেয়ে যেই চলে যাবে এমন সময় হুট করে কোথা থেকে যেন মেঘলা এসে বলতে লাগলো, বাহ লাবণী বাহ, তুই তো দেখি বেশ ভালোই গরিবদের সাথে মিশে গেছিস। আগে কলেজে আসার সময় আমাকে ফোন দিতি, আজকে একটা ফোনও দাস নাই। তোর তো দেখি অনেক পরিবর্তন হয়ে গেছে। মেঘলা, মিথ্যা কথা বলবি না একদম। ভালো করে তাকিয়ে দেখ, কতগুলো ফোন দিয়েছি তোকে। না দেখে আন্দাজে কোনো কথা বলবি না। মেঘলা ফোন চেক করে দেখে তার ফোনে অনেকগুলো কল এসেছে লাবণীর। তাই আর কিছু বলল না। মেঘের দিকে আর চোখে তাকিয়ে চলে গেল ওইখান থেকে। এদিকে মেঘ ফুচকা বিক্রি করতে লাগলো। ফুচকা বিক্রি করতে করতে দুপুর 3টের মধ্যে সকল ফুচকা শেষ হয়ে গেল। সব কিছু রেডি করে যেই মেঘ চলে যেতে যাবে এমন সময় পিছন থেকে কে যেন মেঘের মাথা ভারী মারল। মেঘ তার ফুচকার সকল জিনিসপত্র নিচে ফেলে দিয়ে পিছনে ফিরতেই দেখতে পেল মেঘলা দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসতেছে আর বলতেছে, কলেজ আমার বাবার, আমি এইখানে যা ইচ্ছে তাই করবো, তাতে তোর কি? ছোট লোকের বাচ্চা, 2 দিন হয় নাই তুই কলেজে এসেছিস আর এসেই আমার বান্ধবীকে পটিয়ে নিয়েছিস, তাই না? এখন বুঝ ঠালা কাকে বলে। মেঘলা চলে গেল। এইদিকে মেঘ কিছুক্ষণ মাটিতে বসে আছে। বেশ কিছুক্ষণ পর দারোয়ান চাচা মেঘকে দেখে মেঘের কাছে চলে আসলো আর বলতে লাগলো, ম্যাগ, কি হয়েছে? এইখানে বসে আসবো কেন? চাচা একটু পানি খাওয়াতে পারবেন আমাকে? মেঘলা আমাকে পিছন থেকে হকি স্টিক দিয়ে ভারী মেরেছে। বাবা, তুমি একটু বসো, আমি এখনই পানি নিয়ে আসতেছি। দারোয়ান চাচা দৌড়ে চলে গেল তার কেবিনে। একটা পানির বোতল এনে মেঘের মাথায় কিছুটা পানি দিয়ে দিল আর অল্প একটু পানি খাইয়ে একটা রিকশায় তুলে দিল মেঘকে। কিছুক্ষণের মধ্যে রিকশা এসে বস্তির গলির সামনে থামলো। মেঘ টাকা দিয়ে ফুচকা জিনিসগুলো নিয়ে চলে গেল তার রুমে। রুমে প্রবেশ করতেই সাথে সাথে মেঘ মাটিতে পড়ে গেল। আর কিছু মনে নেই তার। চোখ খুলতেই মেঘ নিজেকে আবিষ্কার করলো হাসপাতালের বেডে। চারপাশে তাকিয়ে দেখে কেউ নেই। বেশ কিছুক্ষণ পর নার্স আসলো। মেঘের জ্ঞান ফিরেছে দেখে ডাক্তারকে ডেকে আনলো নার্স। মেঘ, এখন কেমন লাগতেছে তোমার? এখন একটু ভালো আছি, কিন্তু ডাক্তার আমাকে এইখানে নিয়ে এসেছে কে একটু বলবেন? রাতুল নিয়ে এসেছে তোমাকে একটু আগে, সে চলে গেছে। তুমি আর ওই কলেজে যাইও না। এভাবে যদি শরীরের উপর দিয়ে দখল যায় তাহলে কীভাবে হবে বলো?
আমার কিছুই হবে না, আমাকে নিয়ে আপনাদের এত চিন্তা করতে বলি নাই। আমি এখন বাসায় যাব, আর কি কি ওষুধ খেতে হবে আমাকে বলে দেন। এই নাও, এইগুলো খেলে চলবে। আর ঠোঁটটা তো একদিনে বেশ ভালোই হয়েছে, তুমি ঠোঁটে পানি লাগাবে না, দেখবে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। মেঘ আর কিছু না বলে অটো নিয়ে চলে আসলো বাসায়। রাতে খাওয়া দাওয়া করে আবার নতুন একটা চিঠি পড়ে ঘুমিয়ে গেল। দেখতে দেখতে এইভাবেই কেটে গেল একটি মাস। আর মাত্র 10 দিন রয়েছে অনুষ্ঠানের। মেঘ নিজেকে সেইভাবেই রেডি করতেছে। ফুচকা বিক্রি করা শেষ হতেই মেঘলা আসলো আর বলতে লাগলো, কি রে, তোর কি লজ্জা শরম একটুও নাই? কি হ্যাঁ, 1 মাসে এত মারলাম, এত কিছু করলাম, তবুও তুই এই কলেজ থেকে চলে যাস না কেন? ম্যাম, এই কলেজে ভালো বিক্রি হয় ফুচকা, তাই যাই না, তবে খুব শীঘ্রই চলে যাব। আপনি যেহেতু বলতেছেন, আর থাকবো না এখানে। মেঘ আর কিছু না বলে চলে গেল। এদিকে মেঘলা কিছুই বুঝতে পারলো না মেঘ কি বলে গেছে তাকে। এসব ভাবতে ভাবতে মেঘলাও চলে আসলো বাসায়। কলিং বেল দিতেই তার আম্মু এসে দরজা খুলে দিল। মেঘলাকে দেখে বলতে লাগলো, মেঘলা, তোর আপু ডাকতেছে, দেখা করে আয় গিয়ে। ঠিক আছে আম্মু, যাচ্ছি। মেঘলা চলে গেল উপরে তার বাবার রুমে। প্রবেশ করেই পিছন থেকে তার বাবাকে জড়িয়ে ধরলো মেঘলা আর বলতে লাগলো, বাবা বলো, কি বলবে? শোন, আর তো কলেজের অনুষ্ঠানের বেশি দেরি নাই। আজকে রাত পার হলেই 9 দিন থাকবে। তুই সবাইকে নিয়ে প্রিন্সিপালের সাথে কথা বলে কলেজটা সাজানোর ব্যবস্থা কর গিয়ে। ঠিক আছে, আমি কালকেই কথা বলবো প্রিন্সিপাল স্যারের সাথে। আর এবার কে আসবে এই অনুষ্ঠানের প্রধান অতিথি হয়? এবার আসবে নাহিদ চৌধুরী, যার হুঙ্কারে প্রধানমন্ত্রীও কেঁপে ওঠে। তাকে আমি নিজে আমন্ত্রণ করেছি, বলেছে আসবে। তবে তোকে একটা কাজ করতে হবে। কি কাজ আপু? নাহিদ চৌধুরীকে যে করেই হোক তোর প্রতি আকৃষ্ট করতে হবে। একবার যদি নাহিদ চৌধুরী তোর প্রতি আকৃষ্ট হয়ে যায়, বাকিটা আমি দেখে নেব। আব্বু, আমি তোমার কথা আগামাথা কিছুই বুঝতেছি না, তুমি কি বলতে চাচ্ছ আমাকে বলো তো। নাহিদ চৌধুরীকে আবার এই প্রতি আকৃষ্ট করে কি হবে? তোকে যেটা বলেছি এটাই কর, আর একটা কথাও শুনতে চাই না তোর আমি। ঠিক আছে আব্বু, তুমি যেটা বলবে এটাই হবে। উনি কবে আসবে দেশে? কালকে আসবে। কালকে তুই সুন্দর করে রেডি হয়ে থাকিস, যা বলবে তাই করবি, আর সাথে সে যেটা চাইবে এটাই করবি। ঠিক আছে আব্বু। মেঘলা আরও কিছুক্ষণ কথা বলে চলে গেল উপরে। ফ্রেশ হয়ে মোবাইলটা হাতে নিতেই দেখতে পেল একটা অচেনা নাম্বার থেকে মেসেজ। মেসেজে লেখা ছিল এমন, হ্যালো মিস মেঘলা, আশা করি ভালো আছেন। নাহিদের কাছ থেকে দূরে দূরে থাকবেন, তা না হলে আপনার মাথায় গুলি করে খুলি উড়িয়ে দিবে। আর ভালো থাকবেন, বাই। এটা দেখে মেঘলা কিছুই বুঝল না। রাতে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেল। সকাল 10টা ঘুম ভাঙল। মেঘলা উঠে ফ্রেশ হয়ে কলেজের ড্রেস পরে নিচে নামতেই দেখতে পেল একটা 30 বছর বয়সী ছেলের সাথে তার বাবা হেসে হেসে কথা বলতেছে আর খাবার খাচ্ছে। মেঘলাকে দেখে ছেলেটা বলতে লাগলো, ওয়াও, ভেরি নাইস গার্ল, মিস্টার মনির চৌধুরী, এটা কি আপনার মেয়ে? নাহিদ ভাই, এটা আমার মেয়ে। পছন্দ হয়েছে নাকি তাকে? পছন্দ হবে না কেন, অবশ্যই পছন্দ হয়েছে। আমি কি তার সাথে একা আলাদা রুমে থাকতে পারি? হ্যাঁ, অবশ্যই থাকতে পারেন, কোনো সমস্যা নেই। মেঘলা, আজকে কলেজে যেতে হবে না। তুই একটু নাহিদ ভাইকে সময় দে, কালকে নাহিদ ভাইকে নিয়ে কলেজে যাবি। ঠিক আছে আব্বু। মেঘলা খাবার খেতে বসে পড়ল। তাদের খাওয়া দাওয়া শেষ করে মেঘলা চলে গেল তার রুমে ড্রেস চেঞ্জ করতেছে। এমন সময় নাহিদ চৌধুরী রুমের ভিতর প্রবেশ করলো। নাহিদকে দেখে মেঘলা বলতে লাগলো, আপনি একটু বাইরে যান, আমি ড্রেস চেঞ্জ করে আপনাকে ডাক দিব। বেবি, আমার সামনেই ড্রেস চেঞ্জ করো, আমি তো তোমাকে দেখবো। আর অনুষ্ঠান শেষ করেই তোমাকে বিয়ে করে আমার সাথে নিয়ে যাব ইউএসএ। যখন বিয়ে করবেন তখন দেখবেন, এখন আপনি বাইরে যান বলতেছি, না হলে কিন্তু আমি আব্বুকে ডাক দিব। ডাক দেন, সমস্যা নেই। তো তোমার আব্বু আমাকে কিছুই বলবে না, কারণ আমি এই বাড়ির জামাই। আর তোমার আব্বু দেখলে না, আমাকে ভাই বলে ডাকছিল তখন। নাহিদ কথা বলতেছে আর মেঘলার দিকে এগিয়ে যাইতেছে। এই দিকে মেঘলা এক পা পিছনে যাচ্ছে। হঠাৎ দেয়ালের সাথে মেঘলার পিঠ ঠেকে যায়। এইদিকে নাহিদ মেঘলার জামাটা ধরে টান দিয়ে নিয়ে ফেললো তার কাছে। মেঘলার শরীরের দিকে লোভনীয়ভাবে তাকিয়ে আছে। এইদিকে মেঘলা তার 2 হাত দিয়ে নিজের শরীরটাতে
যতটুকু ঢাকার ঢাকতেছে। যেই নাহিদ মেঘলার হাত ধরতে যাবে এমন সময় মেঘলা তার ড্রেসিং টেবিল থেকে ফুলদানিটা নিয়ে নাহিদের মাথায় দিল সজোরে বাড়ি। সাথে সাথে নাহিদের মাথা থেকে রক্ত বের হতে থাকে। এদিকে মেঘলা তার জামাটা নিয়ে ওয়াশরুমে চলে গেল। জামাটা পরে বাহিরে এসে নাহিদকে টেনে হিচড়ে নিচে নামিয়ে আনলো আর তার বাবাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আব্বু, এই লোকটাকে যদি আজকে বের না করে এই বাড়ি থেকে, তাহলে আমি এমন কিছু করে বসবো, এর ভুলের মাসুল কিন্তু সারা জীবন দিতেও ভুলতে পারবে না। আরে মেঘলা, কি হয়েছে আমাকে বল। এটা তুমি তোমার নাহিদকে জিজ্ঞেস করো আর তাকে নিয়ে হাসপাতালে যাও, তা না হলে উনি কিছুক্ষণ মধ্যেই মারা যাবে। নাহিদ ভাই চলেন তাড়াতাড়ি, আর কি হয়েছে আমাকে বলেন। আগে আমাকে হাসপাতালে নিয়ে যাও, এরপর যাব। নাহিদকে নিয়ে মেঘলার আব্বু চলে গেল হাসপাতালে। নাহিদের মাথায় ব্যান্ডেজ পরিয়ে দিয়ে বলতে লাগলো, কি হয়েছে নাহিদ ভাই বলেন তো। তোমার মেয়ের শরীরে এত জোর আগে জানতাম না তো। তোমার মেয়ে ড্রেস চেঞ্জ করেছিল, আমি বলেছিলাম একটু দেখব, কিন্তু দেখালো না, আর আমার মাথায় বাড়ি মেরেছে। আমি তো আপনাকে আগেই বলেছি আমার মেয়েটা একটু রাগী, তাকে এখনই যদি এমন বলেন তাহলে তো এমন করবেই। আমি তো বলেছি কিছুদিন তাকে বুঝেন, এরপর না হয় তার সাথে মেলামেশা করবেন। ঠিক আছে, তবে কলেজের অনুষ্ঠান শেষ হলেই আমি আপনার মেয়েকে বিয়ে করব। ঠিক আছে। মেঘলার আব্বু নাহিদকে নিয়ে চলে গেল বাড়িতে। এই দিকে মেঘলা রাগে বাড়ি থেকে বের হয়ে চলে গেল কলেজ মাঠে। গিয়ে দেখে লাবণী এবং বাকি সবাই বসে আড্ডা দিতেছে। মেঘলার এমন রাগে মুখ দেখে লাবণী বলতে লাগলো, কি রে মেঘলা, কি হয়েছে? এভাবে রেগে আসিস কেন? বাসায় কিছু হয়েছে নাকি? বাসায় আর কি হবে, কিছুই না। আব্বু, একটা ছেলেকে কোথা থেকে যেন এনেছে। আমি ড্রেস চেঞ্জ করার সময় ছেলেটা আমার ঘরে ঢুকে পড়ে আর আমার জামাটা নিয়ে নাই, কিন্তু এখন সে হাসপাতালে ভর্তি আছে। কি বলছিস? এইসব লোক টাকাকে চিনিস না কি তুই? না, চিনি না, তবে এইবার কলেজে অনুষ্ঠান হবে, এখানে উনি নাকি প্রধানমন্ত্রী হয়ে আসবে। আচ্ছা, তাহলে তো দেখতেই হয় ছেলেটাকে। চল ফুচকা খেয়ে আসি, মাথা ঠান্ডা হবে। ঠিক আছে, চল। সবাই চলে আসলো ফুচকার দোকানে। এসে দেখে মেঘ সবাইকে ফুচকা দিতেছে। এটা দেখে মেঘলা বলতে লাগলো, এই ছেলে, আমাদের ফুচকা দে, আগে বাকিদের পরে দিস। একটু বসেন, বানাইতে তো সময় লাগবে ম্যাম, আমাকে সেই সময়টা দেন। ঠিক আছে, তাড়াতাড়ি বানা, তাহলে হবে। মেঘলা এই বলে পাশে বসে পড়লো। এইদিকে মেঘ সবাইকে ফুচকা দিয়ে দিল। সবাই ফুচকা খেয়ে বলতে লাগলো, তোর তো দেখি বেশ ভালোই ইনকাম হচ্ছে প্রতিদিন, তোর ইনকাম থেকে অর্ধেক টাকা আমাদের দিয়ে দে। ম্যাম, আপনাকে যদি অর্ধেক দিয়ে দেই তাহলে আমি তো ফুচকার জিনিস কিনতে পারবো না, আর আমি কিছুই খাইতে পারবো না। সেটা আমি জানি না, তুই কি করবি, টাকা 2 ভাগ কর, আমি আবার চলে যাবো এখন। মেঘ কিছু বলল না। মেঘলাকে অর্ধেক টাকা দিয়ে দিল আর বলতে লাগলো, ম্যাম, গরিবের পেটে লাথি দিয়ে টাকা নিয়েছেন না, এর জন্য আপনাকে আল্লাহ শাস্তি দিবে একদিন না একদিন। মেঘ আর কিছু বলল না। এইদিকে মেঘলা চলে যেতেই লাবণী মেঘের হাতে 5,000 টাকা দিয়ে বলতে লাগলো, এই টাকাটা রাখো তুমি। আমি আপনার টাকা রাখবো কেন? আপনার টাকা আমি নিতে পারবো না। আমার টাকা না, এটা তোমার টাকা, যেটা আমার বান্ধবীকে দিয়েছো, এটা দিলাম। না, আমি নিতে পারবো না। মেঘ তার সব কিছু নিয়ে চলে গেল বাহিরে। এদিকে মেঘ তার ভ্যান গাড়ি ঠেলতে ঠেলতে চলে আসলো বাসায়, কারণ সামনে অনুষ্ঠান। প্রিন্সিপাল মানা করে দিয়েছে কলেজের ভিতরে ভ্যান রাখা যাবে না। মেঘ ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নিল। বাইরে আসতেই দেখতে পেল রাতুল দাঁড়িয়ে আছে। মেঘের হাতে একটা চিঠি দিয়ে চলে গেল রাতুল। এদিকে মেঘ চিঠিটা খুলে দেখতে লাগলো কি লেখা আছে। ভাই, নাহিদ চৌধুরী এখন মেঘলাদের বাসায় আছে। যে মেয়েটা আপনাকে অত্যাচার করে তাদের বাসায়। শুনেছি মেয়েটা নাকি নাহিদের মাথা ফাটিয়ে দিয়েছে, তবে কেন ফাটাইছে এটা জানি না। আপনি কিছুদিন রেস্ট নেন বাসায়, আবার তো মিশনে নামতে হবে। আরও অনেক কিছু লেখা ছিল। এইদিকে মেঘ রাতের খাবার খেয়ে ঘুমিয়ে গেল। পরের দিন উঠে কিছুই করলো না, কারণ সামনে তার বাবা মাকে খুন করার প্রতিশোধ নিতে হবে। এসব ভাবতেছে মেঘ। এমন সময় দরজায়
কে যেন টোকা দিল। দরজাটা খুলতেই দেখতে পেল মাস্ক পরা একটা লোক দাঁড়িয়ে আছে। মাস্কটা খুলতেই মেঘ বুঝে ফেললো এটা হচ্ছে রাতুল। কোমর থেকে মেঘের প্রিয় গানটা দিয়ে দিল আর বলতে লাগলো, ভাই সাবধানে রাখবেন, কারণ আজ থেকে শুনেছি সকল পুলিশেরা পাহারা দেওয়া শুরু করবে। আর নাহিদকে ধরলেই হবে না। নাহিদ একা খুন করে নাই, তার সাথে ইন্ডিয়ার একজন বড় মাফিয়া ডন আপনার বাবা মাকে খুন করেছে। একটাকেও ছাড়বো না, দেখে নিস এক এক করে মারবো সবগুলোকে। আমার বাবা মাকে খুন করেছে, আমার প্রিয়জনকে খুন করেছে, আমি ছেড়ে দিব নাকি? তাদের কখনোই ছাড়বো না, শুধু দেখবি তোরা আমি কি করি। এই বলে মেঘ আর রাতুল বেরিয়ে চলে গেল বাহিরে। মেঘ হাঁটতে হাঁটতে চলে গেল দোকানে, কিছু খাবার খেয়ে নিল। চলুন দেখে আসি মেঘলা এবং তার পুরো টিম কি করতেছে। খিরে রাবণী, আজকে ফুচকাওয়ালা ছেলেটা আসলো না কেন রে? এটা আমি জানবো কি করে সে কেন আসে নাই? আমি তো শুনেছি যে প্রিন্সিপাল স্যার না কি তাকে বলেছে অনুষ্ঠানের পর ভেতরে এসে ফুচকা বিক্রি করতে। এর বেশি কিছু তো শুনি নাই। ও আচ্ছা, কলেজ তো সাজিয়ে ফেলেছে, আরো 2 দিন রয়েছে অনুষ্ঠান। তো কি করবি, ঠিক করেছিস? আমি তো ঠিক করেছি যে শাড়ি পরবো। নতুন একটা শাড়ি এনেছে আব্বু আমার জন্য বিদেশ থেকে, ওইটাই পরবো। ও আচ্ছা, চল একটু শপিং করতে যাব। কিছু পছন্দ হয় নাকি? কি পছন্দ হলে কিনবো, আর না হলে কিনবো না। আমি যেতে পারবো না রে, বাসায় একটু কাজ আছে, বাসায় যাইতে হবে। তুই অনামিকাকে নিয়ে চলে যা, তাহলেই হবে। ঠিক আছে, তোদের কত যেতে হবে না, আমি একাই যাইতে পারি। এ বলে মেঘলা চলে গেল একা শপিং মলে। কয়েকটা ড্রেস কিনে চলে আসলো বাসায়। দেখতে দেখতে কেটে গেল 2 দিন। আজকে মেঘ ফুচকার গাড়িটা নিয়ে চলে আসলো কলেজের সামনে। মেঘকে দেখে লাবণী এসে বলতে লাগলো, কি ব্যাপার, তুমি এই 3 দিন আসো নাই কেন কলেজে? কিছু হয়েছিল নাকি তোমার? আমার একটু জ্বর এসেছিল, তাই আসি নাই। ও আচ্ছা, তো থাকো তুমি, আমরা ভেতরে যাই। লাবণী চলে গেল ভিতরে। সকাল 11টা, অনুষ্ঠান শুরু হয়ে গেছে। এমন সময় কয়েকটা গাড়ি গেট দিয়ে প্রবেশ করলো। গাড়ির ভেতরে ছিল নাহিদ, রফিক, মেঘলার আব্বু আর অনেকজন। গাড়িগুলো স্টেজের সামনে এসে দাঁড়াতেই সবাই ফুল দিয়ে বরণ করে নিল সবাইকে। এদিকে মেঘ তার কানে ব্লুটুথ লাগিয়ে রাতুলকে বলতে লাগলো, রাতুল, রেডি থাকিস, অনুষ্ঠান শেষ হওয়ার সাথে সাথে নাহিদকে এবং রফিককে মেরে ফেলতে হবে। ভাই নাহিদকে মারলে তো আমরা ইব্রাহিমকে আনতে পারবো না। আপনি একবার ভেবে দেখেন, নাহিদকে মারলে ইব্রাহিমকে পাবো না আমরা। যা ভাবার আমি ভেবে নিয়েছি, তোকে যেটা বলেছি এটা কর। বাকিটা কিভাবে আনতে হয় তাদের আমি দেখে নিতেছি। ঠিক আছে ভাই, আপনি যেটা বলবেন এটাই হবে। রাতুল 5 তলা বিল্ডিং এর উপরে স্নাইপার নিয়ে বসে আছে। কখন অনুষ্ঠান শেষ হবে সেই আশায়। দীর্ঘ 5 ঘন্টা পর অনুষ্ঠান শেষ হলো। যেই নাহিদ সবার কাছ থেকে বিদায় নিয়ে গাড়িতে উঠতে যাবে, এমন সময় রাতুল নাহিদের মাথায় গুলি করে ঝাঁঝরা বানিয়ে ফেলে। হঠাৎ গুলি করার শব্দে সবাই ছোটাছুটি করতে থাকে। এদিকে মেঘ এই ফাঁকে তার কোমর থেকে পিস্তলটা বের করে নাহিদের বুকে গুলি করে দেয় আরও 3টা। মেঘলার আব্বু ভয় পেয়ে তাড়াতাড়ি গাড়িতে উঠে চলে যায় বাসায়। এদিকে নাহিদের নিথর দেহটা পড়ে থাকে কলেজের মাঠে। কলেজের ভিতরে কেউ নেই, সবাই সবার বাড়িতে চলে গেছে। এদিকে মেঘ রাতুলকে বলতে লাগলো, শোন রাতুল, এখন আমাদের লোকদের বল হেলিকপ্টার নিয়ে কলেজের ছাদে আস্তে করে মুখে মাস্ক পরে আসতে আমাদের গ্যাংয়ের, যাতে সবাই দেখে চিনতে পারে আবার ফিরে এসেছে MK মাফিয়া কিং। ঠিক আছে ভাই, আমি এখনই বলে দিতেছি, ওরা এখনই চলে আসবে, চিন্তা করবেন না। আর আপনি এখান থেকে চলে যান, না হলে সবাই সন্দেহ করবে। আমি বাড়িতে চলে যাচ্ছি। নাহিদকে নিয়ে গিয়ে আমাকে নিয়ে যাওয়ার জন্য গাড়ি নিয়ে আসবি। আজ থেকে আমার রূপ আবার সবাই দেখতে পারবে। এখন থেকে দিনে দুপুরে পথে ঘাটে খুন হবে। যেই আমার প্রিয়জনদের মেরেছে সবাইকে খুন করব আমি, একটাকেও ছাড় দিব না। এই বলে মেঘ ওইখান থেকে ফুসকার গাড়িটা নিয়ে চলে আসে বস্তিতে। যার ফুসকার গাড়ি তাকে সব কিছু বুঝিয়ে দিয়ে 1 লক্ষ টাকা হাতে ধরিয়ে দিয়ে চলে গেল মেঘ রাস্তায়। গিয়ে দেখে
তার জন্য গাড়ি পাঠিয়ে দিয়েছে। মেঘ গাড়ি করে চলে গেল তার ড্রায়। গিয়ে বসে আছে এমন সময় তার ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে ইন্ডিয়ার ইব্রাহিম খলিল ফোন দিয়েছে। ফোনটা রিসিভ করতেই ওই পাশ থেকে ইব্রাহিম বলতে লাগলো, মেঘ, তুই কাজটা ভালো করিস নাই। আমার ভাইকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছিস তুই। আমি তোকে ছেড়ে দেবো না রে, আমি তোকে জ্যান্ত কবর দেবো। একবার দিয়েছিলাম না, তখন বেঁচে গেছিস, এবার আর বাঁচতে পারবি না। শোন ইব্রাহিম, তোকে একটা কথা বলি। আল্লাহ যদি আমার কপালে মৃত্যু ওই দিন লিখে রাখতো তাহলে নিশ্চয়ই মৃত্যু হতো আমার, কিন্তু আল্লাহ আমার মৃত্যু লিখে রাখে নাই, তাই মৃত্যু হয় নাই। তুই একবার দেশে আয়, তোকে পাগলা কুকুরের মাংস খাইয়ে এরপর মারবো, মনে রাখিস এই এমকের কথা। এই বলে মেঘ ফোনটা কেটে দিল। এদিকে রাতুল আস্তে আস্তে ভিডিও করতেছে আর নাহিদের শরীর থেকে চামড়া খুলতেছে। এই ভিডিওটা ইব্রাহিমকে ইমেল করে পাঠিয়ে দিল রাতুল। এখন চলুন দেখে আসি মেঘলা এবং তার আব্বুর কি অবস্থা। আব্বু, ওই লোকটাকে মারলো কে তুমি জানো নাকি? আমি জানবো কি করে? আমি তো শুধু ওর সাথে হাত মিলিয়ে কাজ করি, ড্রাগস সাপ্লাইয়ের। তোকে আগেই বলেছিলাম, এই 9 দিনে যদি তার সাথে যা ইচ্ছা করতি তাহলে আজকে আমি কোটি কোটি টাকার মালিক থাকতে পারতাম, তার সকল কিছু আমার নামে লিখে দিতে পারতাম তোকে নিয়ে। আব্বু, এত বেশি লোভ করো না, পরে বিপদে পড়বে। তুমি এই বলে রাখলাম, টিভিতে দেখো কি বলতেছে আর কি দেখাচ্ছে। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠানে মারা গিয়েছে বিখ্যাত ড্রাগস ডিলার নাহিদ চৌধুরী। কে খুন করেছে, কারা খুন করেছে, পুলিশ এখনও খবর পায় নাই। তবে গোপন সূত্রে জানা গেছে যে এই কাজটা এক মাফিয়া, এমকে মাফিয়া কিং ছাড়া অন্য কেউ করে নাই। আমাদের মাঝ থেকে এমকে মাফিয়া কিং 7 বছর আগে বিদায় নিয়েছে। হঠাৎ করে তার এন্ট্রি নেওয়াতে পাতি মাস্তান থেকে শুরু করে বড় বড় মাফিয়া ডনরাও ভয়ে আছে কখন কাকে খুন করে। সত্যি এবং সঠিক প্রমাণ এবং খবর পেতে আমাদের চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ। মেঘলার আব্বু এসব দেখে দৌড়ে চলে গেল বাড়িতে। দারোয়ানকে বলতে লাগলো, করিম শোন, কেউ আসলেও দরজা খুলবে না, আগে তার পরিচয়, নাম ঠিকানা জানবি, এরপর আমাকে জানাবি। আমি যদি বলি তাকে আসতে দিতে তাহলে তাকে আসতে দিবি, আর না হলে দিবি না। মনে যেন থাকে কথাটা। আর গেটে তালা মার 5টা। কেন স্যার, কি হয়েছে এমন যে আপনি এত ভয় পাইছেন আর বলতেছেন গেইটে তালা মারার জন্য 5টা? ভয়ের অনেক কারণ আছে রে, তোকে যেটা বলছি এটা কর। আমি বাড়ির ভিতরে গেলাম। এই বলে মেঘলার আব্বু চলে গেল বাড়ির ভিতরে। মেইন গেটে 6টা তালা মেরে বলতে লাগলো, মেঘলা, কিছুদিন তোর কলেজে যাওয়ার দরকার নেই, বাড়িতেই থাক। কি হয়েছে আব্বু, তুমি তো ভয় পাচ্ছ কেন? এসব তোকে জানতে হবে না, তুই তোর রুমে যা। আমি বলেছিলাম না তোমাকে, বাপ বাপকেও ছাড়ে না। মনে রাখবে এই কথাটা সবসময় মাথায়। মেঘলার আম্মু, তুমি চুপ করবে নাকি? আমি তোমার মুখ সেলাই করে ফেলবো। মেঘলার আব্বু আর কিছু বলল না। এইদিকে মেঘলার আব্বু চলে গেল তার ঘরে। জানালা দিয়ে উকি দিয়ে দেখতেছে আশেপাশের বিল্ডিংয়ে কেউ আছে কিনা, কিন্তু কেউ নেই, তাই চুপচাপ বিছানায় শুয়ে রইল। এদিকে মেঘলা চলে গেল তার আম্মুর কাছে আর বলতে লাগলো, আম্মু, কি হয়েছে এমন যে আব্বু এত রেগে আছে? আমাকে বলবে প্লিজ। তোরে আর কি বলবো মা, তোর যখন 12 বছর বয়স, তোর আব্বু নাহিদ, রফিক আরও অনেকজন মিলে তার এক বন্ধু এবং তার স্ত্রীকে খুন করেছে। সাথে তাদের ছেলেকেও করেছে না কিনা জানি না, তবে এই খুনের প্রতিশোধ নেওয়ার জন্য মনে হয় এমকে মাফিয়া কিং মাঠে নেমেছে। আস্তে আস্তে সকল সত্যি বের করে পুরো বাংলাদেশের সামনে সবার তথ্য ফাঁস করে দিয়ে খুন করবে তাদের এমকে। আজ পর্যন্ত কেউ দেখে নাই সে কেমন দেখতে, কেমন তার আচরণ। তোর আব্বু যদি বাহিরে বের হয় তাহলে তাকেও খুন করবে। ও আচ্ছা, এবার বুঝতে পারলাম আব্বুর ভয় কিসের। আর এই বাড়িটা কার, সত্যি করে বলবে আম্মু? আমাকে আর অফিস এত টাকা আব্বু কোথায় পেল? এই সব কিছু তোর বাবার বন্ধু তোর আব্বু খুন করেছে তাদের, আর সকল সম্পত্তি তার নামে লিখে নিয়েছে। আমি মানা করেছিলাম কিন্তু আমার কথা শুনলো না তোর আব্বু। এখন মারা যাক, আমি কিছুই বলবো না। ও, তাহলে আমি কি আব্বুর কাছে বলতেছি পুলিশের কাছে সারেন্ডার করতে? তাহলেই তো মারতে পারবে না।
কি হলো আব্বু? তুমি এইভাবে হাসছো কেন? তোর আব্বু যদি পাতার পুরীতেও লুকিয়ে থাকে, ওইখান থেকে বের করে নিয়ে মারবে, দেখিনিস আমার কথাটা মিলিয়ে। আর তোর আব্বুর সাথে যত পারিস কথা কম বলবি। তাকে আজ থেকে খাবারও রান্না করে দিব না, যা ইচ্ছে তাই করুক গিয়ে। মেঘলা এবং তার মা কথা বলতেছে, এমন সময় কলিং বেল বেজে উঠল। কলিং বেলের শব্দ পেয়ে মেঘলার আব্বু দৌড়ে চলে গেল নিচে, দরজাটা হালকা করে খুলে দিয়ে বলতে লাগলো, কি হয়েছে করিম? তুমি এমন সময় কলিং বেল বাজালে কেন? স্যার এই নেন, একটা সিডি এসেছে আপনার নামে, পিয়ন এসে দিয়ে গেছে আমাকে। ও আচ্ছা, দাও। সিডিটা নিয়ে দরজাটা লাগিয়ে দিল মেঘলার আব্বু। টিভির কাছে এসে সিডিটা লাগাতেই দেখতে পেল নাহিদের শরীর থেকে কিভাবে চামড়া উঠাচ্ছে। এটা দেখে চিৎকার করে উঠল মেঘলার আব্বু। তার চিৎকার শুনে দৌড়ে চলে আসলো মেঘলা এবং তার আম্মু, আর বলতে লাগলো, কি হয়েছে আব্বু? তুমি এভাবে চিৎকার কেন করছো? আর এসব কি দেখাচ্ছে টিভিতে? মারে, আমাকে মেরে ফেলবে ওরা। প্লিজ আমাকে বাঁচা মা, আমি যে মারা যাব। প্লিজ আমাকে বাঁচা। তোমাকে আমরা কিভাবে বাঁচাবো? আমি তো তোমাকে মানাই করেছিলাম তাদের নাম মারতে, তবুও তুমি তাদের খুন করেছো। এখন বুঝো কি হয়। এখন আমরা কি করতে পারবো তোমাকে? আচ্ছা আব্বু, তুমি রুমে যাও, আমি দেখছি কি করা যায়। মেঘলার আব্বু চলে গেল। এইদিকে মেঘলা তার রুমে এসে ফোনটা নিয়ে কাকে যেন ফোন দিল। কিছুক্ষণ রিং হতেই ওই পাশ থেকে ফোনটা রিসিভ করতেই মেঘলা বলতে লাগলো, হ্যালো হৃদয়, কেমন আছিস? এই তো ভালো আছি মেঘলা, তুই কেমন আছিস? আর এতদিন পর খবর নিলি যে? একটা হেল্প করতে পারবি তুই আমাকে? কি হেল্প লাগবে বল আমাকে, আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব। আচ্ছা, এই MK মাফিয়া কিং এর আসল পরিচয় আর কিছু ফটো দিতে পারবি আমাকে? আমাকে কি পাগল পেয়েছিস? আমি জেনে শুনে কেন সাপের গর্তের মধ্যে পা দিতে যাব? আমি সাধারণ একজন ছোটখাটো হ্যাকার, আর তুই বলতেছিস মাফিয়া জগতের রাজার সব কিছু দিতে? তোকে আমি কখনোই পারবো না, তুই অন্য জায়গায় দেখতে পারিস। একবার যদি জেনে যায় MK ডান হাত রাহুল ভাই তাহলে আমি যেইখানে লুকে থাকি না কেন ওইখান থেকে বের করে আমাকে মারবে। তার মানে তুই সাহায্য করতে পারবি না আমাকে? সরি রে, আমি সাহায্য করতে পারবো না, এটা তুই অন্য জায়গায় দেখতে পারিস। যত টাকা লাগে আমি দিব, তবুও তুই শুধু একবার ওর ছবি আর পরিচয়টা আমাকে বের করে দে। আমার টাকা আগে না রে, আমার জীবন আগে। বেঁচে থাকলে সারা জীবন কাজ করতে পারবো, মরে গেলে কখনোই পারবো না। আর আমাকে ফোন দিস না এই সব বিষয়ে জানার জন্য। এই বলে হৃদয় ফোন কেটে দিল। এইদিকে মেঘলা কাকে ফোন দিবে ভেবে পাচ্ছে না। এখন তার মাথায় শুধু ঘুরপাক খাচ্ছে তার বাবাকে বাঁচাতে হবে যেভাবেই হোক। এসব চিন্তা করতে করতে ওই দিন রাতুল একটা মেসেজ করেছিল, ওই নাম্বারে ফোন দিল। কিছুক্ষণ রিং হতেই ওপাশ থেকে ফোনটা রিসিভ করলো মেঘ, আর বলতে লাগলো, হ্যালো মিস মেঘলা, হাউ আর ইউ? আম ফাইন। এই আপনি কে বলতেছেন? সত্যি করে বলেন তো, আপনার গলার স্বরটা কেমন যেন চেনা চেনা লাগছে। আমি কে খুব শীঘ্রই জানতে পারবেন এবং দেখতে পারবেন। আপনার বাবাকে বইলেন রেডি থাকতে, আসতেছি আমি। এই বলে ফোনটা কেটে দিল মেঘ। এই দিকে মেঘলা পড়ে গেল আরও চিন্তায়। সে এখন কার কাছ থেকে সাহায্য নেবে এইসব ভাবতেছে। এমন সময় তার মাথায় লাবণীর কথা মনে পড়ল, কারণ তাকে সাহায্য করলে একমাত্র লাবণী সাহায্য করতে পারে। এইভাবে ফোনটা নিয়ে চলে গেল নিচে, তার মাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আম্মু, আমি একটু লাবণীদের বাসা থেকে আসছি, আবুকে বলবে বাইরে বের না হতে একা একা, আমি চলে আসবো খুব তাড়াতাড়ি। ঠিক আছে, তাড়াতাড়ি যা। মেঘলা চলে গেল। এইদিকে মেঘ বসে আছে চেয়ারে, আর সবাইকে উদ্দেশ্য করে বলতে লাগলো, সবাই শুনো, আমার গুপ্তচর খবর দিয়েছে যে ইন্ডিয়ার মাফিয়া কিং খুব শীঘ্রই বাংলাদেশে প্রবেশ করতে পারে তার দলবল নিয়ে। তোমরা সবসময় রেডি থাইকো। সবগুলোকে একসাথে করে তাদের শরীরের চামড়া ছিঁড়ে ফেলে দিয়ে এরপর পুরো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দিব। ভাই আপনি কোনো চিন্তা করবেন না, আমি আছি, আমি একা সব দেখে নিতে পারবো। আমাকে শুধু একটু সময় দেন, আর দেখেন কি করতে পারি আমি। রাতুল, আমি আমার বাবা মায়ের প্রতিশোধ আমার নিজ হাতে নিব। এমনভাবে নিব কোনো দিন অন্যজনের কোনো কিছুতে হাত কেন কারো ক্ষতি না করতে পারে, নাই ব্যবস্থা করব। ঠিক আছে, যেটা বলবেন সেটাই হবে। আপনি এইখানেই থাকবেন নাকি আপনার বাসে চলে যাবেন এখন? আমি এখানে থাকবো না, আমি ইমন টাওয়ারের 503 নাম্বার রুমে থাকব। কারণ আমি দেখতে চাই মেঘলার আব্বুর করুণ দশা, কিভাবে সে ছটফট করতেছে।
ঠিক আছে ভাই, আপনি যেটা খুশি এটাই করেন। চলেন আপনাকে দিয়ে আসি। আর কাল থেকে কি ফুচকা বিক্রি করবেন না? না, এখন আর ফুচকা বিক্রি করব না, কারণ এখন ফুচকা বিক্রি করলে কাউকেই ধরতে পারবো না, বরং আমার বিপদ হবে আরও বেশি। ও আচ্ছা, তাহলে যাওয়ার দরকার নেই, এখানেই থাকেন। রাতুলের সাথে কথা বলে মেঘ চলে গেল ইমন টাওয়ারে। 503 নাম্বার রুমে বসে বসে দূরবীক্ষণ যন্ত্র দিয়ে দেখতেছে মেঘলার আব্বুর কাহিনী। একবার এই মাথা থেকে ওই মাথায় যাইতেছে, আবার এই মাথা থেকে ওই মাথায় আসতেছে। এটা দেখে মেঘ মুচকে হাসলো। এইদিকে মেঘলা লাবণীদের বাসায় চলে আসলো। লাবণীর ঘরে বসে আছে। বেশ কিছুক্ষণ পর লাবণী হাতে কফি নিয়ে আসলো আর বলতে লাগলো, কি হয়েছে মেঘলা? তোকে দেখে মনে হচ্ছে তুই খুব চিন্তিত আছিস। কোনো সমস্যা হয়েছে নাকি? অনেক বড় সমস্যা হচ্ছে। আচ্ছা, তোর সাথে তো পরিচয় অনেকজন হ্যাকার আছে, তাই না? তাদের একজনকে এর পরিচয় বের করে আনতে বললে বের করে আনতে পারবে নাকি? কার পরিচয় বের করে আনতে হবে আমাকে বল, আমি তাদের সাথে কথা বলে দেখি তারা আনতে পারে নাকি। যত টাকা লাগে আমি দিব, কোনো চিন্তা নেই। তবুও বল যে এমকে মাফিয়ার কয়েকটা ছবি আর তার আসল পরিচয় আমাকে দিতে। মেঘলার মুখে এমকে নামটা শুনতেই লাবণী 2 হাত পিছিয়ে সরে গিয়ে বলল, বান্ধবী, তুই আমার বাসা থেকে চলে যা। আমি কখনোই পারবো না ওনার ছবি বা তার আসল পরিচয় বের করতে, কারণ একবার একজন হ্যাকার ওনার পরিচয় এবং ছবি বের করতে চেয়েছিল। 10 মিনিট এর মধ্যে তার লোকেশনে গিয়ে এমকে মাফিয়ার লোকেরা তাকে মেরে রাস্তায় ফেলে দিয়ে গেছে। তা বুঝতে পারছি, তবুও প্লিজ বান্ধবী, আমার আব্বুর জীবন মরণের ব্যাপার। আমি একবার জানতে পারলে আমার আব্বুকে বাঁচাতে পারবো। প্লিজ আমাকে একটু হেল্প কর। আচ্ছা, আমি বলতেছি তাদের, তুই নিজের মুখেই শুন। এই বলে ফোন দিল 3 জন হ্যাকারকে। গ্রুপ কলে সবাইকে বলতেই সবাই সাথে সাথে না করে দিল, তারা এই কাজ পারবে না। এদিকে লাবণী কি করবে বুঝতেছে না। অবশেষে একটা রিস্ক নিয়ে এমকে মাফিয়া কিংয়ের যেই আসল পরিচয় জানতে যাবে, এমন সময় লাবণী পিসি অটোমেটিক কাজ করতেছে। লাবণী এটা দেখে বুঝে ফেলে যে মাফিয়ার লোকেরা তার লোকেশন বের করে ফেলেছে। বারান্দায় গিয়ে দেখে আকাশে একটা হেলিকপ্টার উঠতেছে। এটা দেখে লাবণী বলতে লাগলো, আমি বলছিলাম বান্ধবী, তুই এসব জানতে চাস না। এখন বারান্দায় গিয়ে দেখ, আমাকে মারার জন্য হেলিকপ্টার ঘুরতেছে। এখন আমি তাদের বাঁচাবো নাকি আমি নিজে বাঁচবো, এটা বল। কিছুই হবে না, দেখে নিস। এইদিকে রাতুল মেঘের ফোনে একটা পিক পাঠিয়ে দিয়ে বলতে লাগলো, ভাই, আপনার সকল ইনফরমেশন জোগাড় করতে চাইছিল। ওই মেয়েটা মেরে ফেলবো নাকি ছেড়ে দিব? ছেড়ে দে, মেয়েটা অনেক ভালো হবে। তার কম্পিউটারটা একবারের জন্য বাদ বানিয়ে দে, যাতে আর চালাইতে না পারে কম্পিউটার। ঠিক আছে ভাই। মেঘের কথা মতো রাতুল কম্পিউটারটা বাদ বানিয়ে দিল। এইদিকে বারবার বারান্দায় গিয়ে দেখতেছে লাবণী এবং এখনও আছে নাকি মাফিয়ার লোকেরা, কিন্তু আকাশে কোনো হেলিকপ্টার না দেখতে পেয়ে হাফ ছেড়ে বাঁচলো আর বলল, দেখছিস বান্ধবী, আর কখনোই এসব জানতে আসিস না, তাহলে আসলেই মারা পড়বো আমরা। এখন তুই বাড়িতে চলে যা, আমার কম্পিউটার পুড়িয়ে দিয়েছে ওরা, আর চালানো যাবে না। ঠিক আছে বান্ধবী, ভালো থাকিস, বাই। মেঘলা চলে গেল। এইদিকে মেঘ বিছানায় শুয়ে আছে। এমন সময় তার ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে তার গুপ্তচর ফোন দিয়েছে। কলটা রিসিভ করতেই ও পাশ থেকে বলতে লাগলো, হ্যালো ভাই ইব্রাহিম এবং তার দলবল বাংলাদেশে এর সীমানার ভেতরে ঢুকে গেছে, আপনারা চলে আসেন। তুমি শুধু লোকেশন বলতে থাকো, তারা কোথায় কোথায় যাইতেছে, আমি এখনই বের হইতেছি। মেঘ কানে ব্লুটুথ লাগিয়ে নিল যাতে তার গুপ্তচরের কথা শোনা যায়। আর এইদিকে রাতুলকে সব বলে দিয়েছে। মেঘের পুরো টিম রেডি হয়ে চলে গেল ইব্রাহিম এবং তার সাঙ্গপাঙ্গদের ধরার জন্য। বেশ কিছুক্ষণের মধ্যে মেঘ চলে আসলো ইব্রাহিমের দলের কাছে। মেঘকে দেখে ইব্রাহিম বলতে লাগলো, বাহ 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 বাহ, তুই তো দেখি রকেটের গতিতে চলে এসেছিস রে। তোকে মেরে ফেলে আমার জীবনের আশা পূরণ হয়ে যাবে। এরপর আমি ইন্ডিয়ার বাংলাদেশের দুটোই শাসন করবো। হা হা হা, আমি বেঁচে থাকতে কোনো দিন এই স্বপ্ন পূরণ হবে না তোর। তবে একটা কথা বলে রাখি, ইন্ডিয়াতে আমি শাসন করব, মনে রাখিস। তোকে মেরে যাক, দেখা যাবে কে জেতে আর কে হারে।
এই বলে দুই দলের মধ্যে যুদ্ধ লেগে পড়ল। এইদিকে পুরো দেশের সামনে লাইভ টেলিকাস্ট হচ্ছে। এইদিকে ঘরে বসে মেঘলার আব্বু আম্মু এবং মেঘলা টিভিতে দেখতেছে। কয়েক ঘন্টা যাওয়ার পর মেঘের টিম পুরো ইব্রাহিমের টিমের উপর ঝাঁপিয়ে পড়ল। 5 ঘন্টা 20 মিনিটের মিশন করার পর ইব্রাহিমের সকল সাঙ্গপাঙ্গরা মারা গেল। শুধু বেঁচে আছে ইব্রাহিম এবং তার ডান হাত। ইব্রাহিমের সামনে বসে পড়ল মেঘ, হাতে একটা কাটার। ইব্রাহিমের সকল পায়ের আঙ্গুল কেটে ফেলে দিল। এইদিকে ইব্রাহিম অনবরত চিৎকার করতেছে। চিৎকারগুলো শুধু যারা ভিডিওগুলো টিভিতে দেখতেছে তারাই শুনতেছে, আশেপাশের কেউ শুনতে পাচ্ছে না। এইদিকে মেঘলার আব্বুর অবস্থা পুরাই খারাপ। সে কি করবে বুঝে উঠতে পারছে না। কিছুক্ষণের মধ্যে টিভি চ্যানেলে ভিডিও দেখা বন্ধ হয়ে গেল। এদিকে মেঘ ইব্রাহিমকে দিয়ে চলে গেল তার ড্রায়ে। ইব্রাহিমের বেঁধে রেখে তার শরীর থেকে আস্তে আস্তে চামড়া উঠাতে লাগলো। চামড়া উঠানো শেষ হতেই ইব্রাহিমের পালস চেক করে দেখে ইব্রাহিম আরও আগেই মারা গেছে। ভাই ইব্রাহিমকে তো মারা গেছে, এখন কি করব? এখন আর কি করার আছে? এখন আর কিছুই করার নেই। এখন রফিককে খুঁজে বের করার পালা। তুই রফিকের ইনফরমেশন বের কর, সে এখন কোথায় আছে, কি করতেছে, সবগুলোকে একসাথে মেরে এরপর রাস্তায় ফেলে দিয়ে আসবো। ঠিক আছে ভাই, আমি খুন লাগাচ্ছি, দেখতেছি কোথায় আছে, আপনি রেস্ট করেন গিয়ে। মেঘ চলে গেল তার কেবিনে, ফ্রেশ হয়ে রেস্ট করতে লাগলো। রাত 12টা, বসে আছে দুজন, মেঘ এবং রাতুল। বেশ কিছুক্ষণ পর রাতুলের ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে মেঘলার আব্বু ফোন দিয়েছে। রাতুল ফোনটা মেঘের দিকে ঘুরিয়ে দিতেই মেঘ বলতে লাগলো, রিসিভ করা লাউড স্পিকারে দে, শুনি সে কি বলে আমাদের। ফোনটা রিসিভ করতেই ওই পাশ থেকে কান্না করতে করতে মেঘলার আব্বু বলতে লাগলো, প্লিজ রাতুল ভাই, আমাকে মারবেন না। আমি আপনাদের কাছে সিলিন্ডার করব। আপনারা যেটা বলবেন সেটাই করব, তবুও আমাকে মারবেন না। রাতুলের হাত থেকে ফোনটা নিয়ে মেঘ বলতে লাগলো, একটা শর্তে মারবো না যদি রাজি থাকেন। কি শর্ত বলেন? আমি রাজি আছি। আমার বাবার সকল সম্পত্তি আমার নামে লিখে দেন। এখন আর আপনার মেয়েকে আমার লাগবে 1 সপ্তাহের জন্য, তাকে আমি ধর্ষণ করব। প্লিজ, এটা ছাড়া অন্য যেটা বলবেন আমি ওটাই করব। আমার মেয়েকে দিতে পারবো না আমি। প্লিজ আমার কথাটা রাখেন। আমি একবার যেটা বলি এটাই করি, হয় মরো না হয় বাঁচো। এখন কোনটা করবেন আপনার ইচ্ছা। আপনাকে 10 মিনিট সময় দিলাম, আপনি আপনার মেয়ের সাথে কথা বলেন, দেখেন আপনার মেয়ে কি বলে। এই বলে মেঘ ফোনটা কেটে দিল। ফোন কেটে রাতুলের হাতে ফোনটা দিতেই রাতুল বলতে লাগলো, ভাই আপনি সত্যি মেঘলাকে করবেন? আমি বিশ্বাস করতে পারছি না, আপনি তো এমন ছিলেন না। আমি এমন ছিলাম না, এখন হয়েছি। তাকে ধর্ষণ করব, এরপর যদি ভালো লাগে তাহলে তাকে বিয়ে করব, আর না হয় করব না। ওহ আচ্ছা, আপনার যা ইচ্ছা আপনি তাই খুশি করতে পারেন, আপনাকে বাধা দিব না। চলুন শুনে আসি মেঘলা তার বাবার সাথে কি কথা বলতেছে। আব্বু, মাফিয়া কিং কি বলেছে আমাকে বলো একটু। বলেছে তো অনেক কিছুই, সব দিতে পারবো, কিন্তু আমি বাবা হয়ে কিভাবে বলবো? সে তোকে 1 সপ্তাহের জন্য নিয়ে 1 সপ্তাহ ধর্ষণ করে ছেড়ে দিবে, এর বদলে আমাকে মারবে না। তুমি রাজি হয়ে গেছো নাকি আব্বু? না, আমি কিছু বলি নাই। আমি পারবো না তোকে এটা করতে দিতে। তুই রুমে চলে যা, আমাকে মেরে ফেলুক, তবুও তোরা ভালো থাক, এটাই চাই। আমি রাজি আছি। তুমি তাকে ফোন করে বলো যে আমাকে এসে নিয়ে যাওয়ার জন্য, আর কি কি দিতে বলেছে দিয়ে দাও। আমি তোমাকে হারাতে চাই না, প্লিজ আব্বু। না রে মা, আমি এটা পারবো না করতে। তুই তোর রুমে যা, যা হবার হবে, পরে দেখা যাবে। আমি যেটা বলছি এটাই হবে, ফোন করো তাদের। মেঘলা তার বাবাকে অনেক জোর করে রাজি করালো। এত সহজে মেঘলা রাজি হয়ে গেল, কিছু তো একটা ঘাবলা আছে। গল্প শুনতে থাকেন, আশা করি সব বুঝে যাবেন। মেঘলার আব্বু ফোন দিল আবার রাতুলের নাম্বারে। রাতুল ফোনটা রিসিভ করতে ওই পাশ থেকে মেঘলা বলতে লাগলো, আমি রাজি আছি। আপনার বসকে বলেন আমাকে এসে নিয়ে যেতে, আমি আমার কাপড় রেডি করে রেখে দিব। আমার বস আসবে না, আমি আসতেছি এখনই। এ বলে রাতুল ফোনটা কেটে দিল। মেঘের কাছ থেকে বিদায় নিয়ে একটা গাড়ি করে চলে গেল মেঘলাদের বাসার সামনে। বেশ কিছুক্ষণ পর মেঘলা আসলো। গাড়িতে উঠে বসতেই রাতুল তার মুখে একটা রুমাল পরে নিল আর
এসিটা ছেড়ে দিল। সাথে সাথে অজ্ঞান হয়ে গেল মেঘলা। বেশ কিছুক্ষণ পর রাতুল মেঘলাকে নিয়ে চলে আসলো ড্রায়। এইদিকে মেঘলার দিকে এক পলকভাবে তাকিয়ে আছে। এমন সময় রাতুল বলতে লাগলো, ভাই আপনার সাথে মানিয়েছিল মেয়েটাকে, কিন্তু আপনি মেয়েটার সাথে এমন করবেন আমি ভাবতে পারছি না। আমার ইচ্ছা হয়েছে তাই এমন করব। যদি বিয়ের প্রয়োজন হয় তাহলে বিয়ে করব। আর রফিকের খোঁজ পেয়েছিস নাকি? পেরেছি, কালকেই তাকে ধরে আনতে যাব। আপনি কোনো চিন্তা করবেন না, কালকে সকাল 10টার মধ্যে সে আপনার সামনে উপস্থিত থাকবে। ঠিক আছে, আমি এখন যাচ্ছি। আমার আর মেয়েটার জন্য বিরিয়ানি পাঠিয়ে দিস আমার কেবিনে। আপনি যান, আমি নিয়ে আসতেছি এখন। মেঘলাকে কাঁধে তুলে নিয়ে চলে গেল তার কেবিনে। বেশ কিছুক্ষণ পর রাতুল গিয়ে খাবার দিয়ে আসতেই মেঘ দরজা জানালা লাগিয়ে দিয়ে মেঘলার হুঁশ ফেরালো। মেঘলার হুঁশ ফিরতেই দেখতে পেল একটা ছেলে মাস্ক পরে দাঁড়িয়ে আছে তার সামনে। এটা দেখে মেঘলা বলতে লাগলো, এই আপনি কে আর এখানে কি করেন? আমি কে? আমার আসল পরিচয় না হয় পরে জানবে। এখন না হয় খাবার খেয়ে নাও। আবার তো আপনাকে ধরন করবো এখন। এখন খাবার খাবো না, আমার ক্ষুধা নেই। আপনি আপনার কাজ করতে পারেন। মেঘলার কথা শুনে মেঘ আর কিছু বলল না। মেঘলার জামাগুলো খুলে ফেললো এক টানে। এইদিকে মেঘলা মাথা নিচু করে বসে আছে। এটা দেখে মেঘ বলতে লাগলো, এইভাবে বসে থাকলে কিভাবে হবে? রেসপন্স যদি না করেন তাহলে তো কোনো মজাই পাবো না আপনাকে ধর্ষণ করে। আচ্ছা আসেন, এখন থেকে রেসপন্স করবো। এইদিকে মেঘ লাইটটা নিভিয়ে দিয়ে ডিম লাইটটা জ্বালিয়ে দিয়ে মেঘলাকে আদর করতে লাগলো। আদর করার সময় মেঘলার পুরো মুখ লাল হয়ে যাচ্ছে। ভোর 5টা পর্যন্ত আদর করে মেঘ বলতে লাগলো, গোসল করে খাবারটা খেয়ে নেন, আপনাকে ঘুমের ইঞ্জেকশন দিব। ঠিক আছে, ওয়াশরুমটা কোন দিকে একবার যদি দেখিয়ে দিতেন তাহলে ভালো হতো। ওই যে ওইটা ওয়াশরুম। মেঘের কথা শুনে মেঘলা চলে গেল ওয়াশরুমে। ফ্রেশ হয়ে খালি গায়ে চলে এসেছে মেঘের কাছে। মেঘলার খালি গা দেখে বলতে লাগলো, কি ব্যাপার, কাপড় পরবেন না? কাপড় পরে কি হবে? আপনি তো আমাকে ধর্ষণ করেছেন এবং আরো 6 দিন পরবেন, তাহলে কাপড় না পরাই ভালো। আর আমাকে তো অজ্ঞান করে রাখবেন। কে না কে আসবে দেখার জন্য? কেউ আসবে না, তবে খালি গায়ে শোয়া ভালো না। জিনেরা শারীরিক সম্পর্ক করে। পোশাক পরে নেন। আর কি কি লাগবে বলেন। আর কিছুই লাগবে না আমার, তবে একটা কথা রাখবেন আমার। কি কথা বলেন? আমাকে বিয়ে করবেন আপনি? সেটা পরে ভেবে দেখা যাবে, আগে 7 দিন যাক এরপর। এই নেন খাবার খেয়ে ঘুমান। মেঘলা খাবার খেয়ে ঘুমিয়ে গেল। এইদিকে মেঘ ফ্রেশ হয়ে বাইরে এসে দরজায় তালা লাগিয়ে দিয়ে চলে গেল রাতুলের কাছে আর বলতে লাগলো, কিরে, রফিককে এনেছিস নাকি? এনেছি। তা ভাই, প্রথম রাত কেমন কাটলো? বেশ ভালোই কেটেছে। আচ্ছা তুই এক কাজ কর, আজকে রাতে একজন কাজী নিয়ে আসবি। আর মেঘলার বাবার নাম্বারে ফোন দে তো, আমি কথা বলি। এই নেন, রিং হচ্ছে, কথা বললেন। একবার রিং হওয়াতেই সাথে সাথে ফোন রিসিভ করলো মেঘলার বাবা আর উত্তেজিত কণ্ঠে বলতে লাগলো, বাবা, আমার মেয়ে কেমন আছে? আমার মেয়ে সুস্থ আছে তো? আপনার মেয়ে সুস্থ আছে, তাকে নিয়ে চিন্তা করতে হবে না আপনার। আমার কথাগুলো মন দিয়ে শোনেন। আপনি এখন আমার বাড়িতে আছেন, তবে থাকেন। আপনার মেয়েকে আমি আজকে রাতে বিয়ে করব। এখন আপনি রাজি হন বা না হন তাতে আমার কিছু যায় আসে না। সন্ধ্যা 7টার দিকে আপনার বাড়ির সামনে গাড়ি চলে যাবে। আপনি এবং শাশুড়ি আম্মাকে বলবেন চলে। এই বলে মেঘ ফোন কেটে দিল। সকাল 10টা। রফিককে বেঁধে রেখেছে গাছের সাথে। মেঘের হাতে বড় একটা তলোয়ার। এটা দেখে রফিক বলতে লাগলো, ভাই আমাকে ছেড়ে দেন, আমি তো আপনার কোনো ক্ষতি করি নাই, তাহলে আপনি কেন এমন করতেছেন? আমার ক্ষতি করিস নাই তো আমি জানি, কিন্তু ওরা আমার কাছ থেকে আমার বাবা মাকে কেড়ে নিয়েছিস। তাদের দুজনকে মেরে ফেলেছিস তোরা। সত্যি করে বল, কে কে মেরেছিস? সত্যি করে বলতেছি, আমি নাহিদ আর ইব্রাহিম মেরেছি। সাথে মেঘলার বাবা শুধু ভিডিও করেছে, তবে মেঘলার বাবা বাধা দিয়েছিল অনেকবার, কিন্তু আমরা কেউ শুনি নাই তাদের মেরে ফেলেছি। ও আচ্ছা, এখন মেরে ফেলেছিস। এখন তোর কি শাস্তি হবে ধারণা আছে তোর? আমি জানি, আমাকেও তাদের মতো করে মারবি তুই, এটা আমার জানা আছে। না, আমি তোকে অন্যভাবে মারবো। আজকে সন্ধ্যা 7টায় সবার সামনে তোকে মারবো। আর ইব্রাহিম এবং নাহিদের লাশ দেখবি নাকি? এই রাতুল রফিককে নিয়ে যা তো। ইব্রাহিমের লাশ আর নাহিদের লাশটা দেখিয়ে আন গিয়ে। ঠিক আছে ভাই, আনতেছি।
রাতুল রফিককে নিয়ে চলে গেল ইব্রাহিম আর নাহিদের লাশ দেখাতে। এইদিকে নাহিদের লাশ পচে গন্ধ বের হচ্ছে। এটা দেখে রাতুল বলতে লাগলো, ভাই নাহিদের লাশ পচে গন্ধ বের হচ্ছে, আমাদের পাগলা কুকুরদের দিয়ে দিব নাকি খাওয়ার জন্য? দিয়ে দে। নাহিদের লাশটা আজকে রাতে রফিক এবং ইব্রাহিমের লাশগুলো রাস্তায় ফেলে দিয়ে আসবি, যাতে সবাই ভোর হলেই দেখতে পারে। ঠিক আছে ভাই। লাশগুলো দেখিয়ে এনে আবার বেঁধে রাখলো রফিককে। দেখতে দেখতে সন্ধ্যা 7টা বেজে গেল। বেশ কিছুক্ষণ পর মেঘলার আম্মু আব্বুকে নিয়ে আসলো। মেঘলার আম্মু মেঘের দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে, কিছু বলার চেষ্টা করতেছে কিন্তু বলতে পারছে না দেখে মেঘ বলে উঠলো, রাতুল, এই নিয়ে ঘরের চাবি। মেঘলাকে জ্ঞান ফিরে দিয়ে শাশুড়িকে ঘরের ভিতরে রেখে আয়। কাজী আসলে মেঘলাকে বের করা হবে। ঠিক আছে, চলেন আমার সাথে আপনি। মেঘলার আম্মু চলে গেল। এইদিকে মেঘলার আব্বু দাঁড়িয়ে আছে দেখে বলতে লাগলো, চেয়ারে বসে পড়েন, আপনাকে মারবো না। সামনে একবার তাকিয়ে দেখেন তো, চিনতে পারেন নাকি লোকটাকে? রফিক, তুই এইখানে? রে বন্ধু, আমাকে বাঁচা তুই। আমি মরতে চাই না, আমাকে প্লিজ বাঁচা তুই। আমি নিজেই তো বাঁচা মরার জায়গায় আছি। আমার মেয়ে আমাকে বাঁচানোর জন্য ধর্ষণ হয়েছে। আমি তোকে আগেই বলেছিলাম মারিস না, তোরা তো মানলি না, মেরেই দিলি সবুজকে। এখন বোঝ কি হয়। আপনাদের কথা শেষ হয়েছে নাকি? শেষ হলে বলেন, আমি আমার কাজ করব। শেষ হয়েছে, তবে রফিক তো তোমার বাবার অর্ধেক সম্পত্তি লিখে নিয়েছে। এখন কি করবে তুমি? এটা নিয়ে চিন্তা নাই, আমার বাবার সম্পত্তি আমি দিয়ে নিয়েছি, কেউ আমাকে আটকে রাখতে পারবে না। এই বলে মেঘ তার রামদাটা নিয়ে রফিক এবং 2 পা বরাবর দিল সজোরে কোপ। সাথে সাথে পা দুটো আলাদা হয়ে গেল। মেঘলার আব্বু এটা দেখে ওইখান থেকে চলে গেল। এদিকে মেঘের তার সাঙ্গপাঙ্গরা রফিকের শরীর ছুলিয়ে ফেলল। রফিক কিছুক্ষণের মধ্যে মারা গেল। রাত 10টা। কাজী আসতেই বিয়ে পড়িয়ে দিয়ে চলে গেল কাজী। এদিকে মেঘলার আব্বু বলতে লাগলো, বাবা, আমি যদি ভুল করে থাকি তাহলে আমার উপর প্রতিশোধ নিও। আমার মেয়ের কোনো ক্ষতি করবে না। আমি আজকে গেলাম বাবা, আর এইখান থেকে আমার মেয়েকে নিয়ে তুমি তোমার বাড়িতে চলে যাও। আমি বস্তিতে গিয়ে থাকবো। বস্তিতে থাকতে হবে না আপনাদের, আপনি ওই বাসায় থাকেন। আমি 2 দিন পর আপনার মেয়েকে নিয়ে আসতেছি। আর আমার মুখ তো আপনারা 2 জন দেখেছেন, আশা করি কাউকে বলবেন না, বললে সোজা উপরে পাঠিয়ে দিব। এই বলে মেঘ তার 2 জন লোক দিয়ে মেঘলার আব্বু আম্মুকে পাঠিয়ে দিল বাড়িতে। মেঘ খাবার নিয়ে রুমে প্রবেশ করতেই মেঘলা এসে সালাম করলো। মেঘলাকে উঠিয়ে বুকের সাথে চেপে ধরলো আর বলতে লাগলো, আমাকে না তুমি দেখবে, এই দেখো আমি কে। মেঘলা মেঘের মুখের দিকে তাকিয়ে বাকরুদ্ধ হয়ে গেল। ফুচকলা কিভাবে একজন মাফিয়া কিং হতে পারে এটা ভেবে পাচ্ছে না মেঘলা। মেঘলার এত ভাবনা দেখে মেঘ বলতে লাগলো, এখন ভাবাভাবি বাদ দিয়ে খাবার খাও, আমি আবার তোমাকে করব। কালকে তো ধর্ষণ করেছেন, আজকে বিয়ে করেছেন, আজকে আমাকে কিভাবে ধর্ষণ করবেন বুঝলাম না। কালকে যেইভাবে করেছি ওইভাবেই করব, তাহলেই ধর্ষণ হবে। 2 জন খাওয়া দাওয়া করে কিছুক্ষণ গল্প করে বসে আছে। এদিকে মেঘলা মেঘের দিকে এমন ভাবে তাকিয়ে আছে, চোখ দিয়ে গিলে খেয়ে ফেলবে মেঘকে। এটা দেখে মেঘ বলতে লাগলো, কি ব্যাপার, এইভাবে তাকিয়ে কি দেখতেছ আমার দিকে? কিছু না। মেঘ মেঘলাকে বুকে টেনে নিয়ে মেঘলার ঠোঁট জোড়া তার দখলে করে নিল। দেখতে দেখতে কেটে গেল 2 দিন। আজকে মেঘ আর মেঘলা চলে যাবে তাদের বাড়িতে। সবকিছু রেডি করে সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল মেঘ আর মেঘলা। বিকালে রুমে বসে আছে এমন সময় মেঘলার আম্মু আসলো আর বলতে লাগলো, বাবা, কি খাবে তুমি বলো? এখন তো আম্মা শীতকাল, আমাকে তেলে পিঠা বানিয়ে দেন। আমার হাতে তো আগে তেলে পিঠা খেয়েছি অনেক। ঠিক আছে বসো, আমি বানিয়ে আইনে দিতেছি। মেঘ বসে রইল। এইদিকে মেঘলা কার সাথে যেন কথা বলে ব্যালকনি থেকে আসলো। বেশ কিছুক্ষণ পর কলিং বেলটা বেজে উঠল। মেঘলা দরজা খুলতেই দেখতে পেল লাবণী পুলিশ নিয়ে দাঁড়িয়ে আছে। পুলিশের এসআই মেঘকে দেখে সালাম দিয়ে বলতে লাগলো, ওয়ালাইকুম আসসালাম স্যার, আপনি এখানে? এসআই সাহেব, তা আপনি এই বাড়িতে এসেছেন কেন? কোনো দরকার নাকি? আমাকে ফোন দিয়ে বলেছে ইব্রাহিম আর নাহিদের খুনি এই বাড়িতে আছে, তাই আমি এসেছি।
মেঘ একবার মেঘলার দিকে তাকাতে মেঘলা মাথা নিচু করে নিল। এটা দেখে এসআই বুঝে ফেলল মেঘের কথা বলেছে, তাই এসআই আর কিচ্ছু না বলে চলে গেল। এদিকে লাবণী মেঘের সামনে এসে বসে এক পলক তাকিয়ে বলতে লাগলো, আমি কখনোই ভাবতে পারি নাই আপনি একজন মাফিয়া কিং হবেন। ওই দিন আমার কেন যেন সন্দেহ হয়েছিল আপনি রাতুলের সাথে কথা বলছিলেন অনেক, কিন্তু পরে আর এইসব নিয়ে ঘাটাঘাটি করি নাই। যাই হোক মেঘলা, তুই তোর জামাইকে ধরিয়ে দিতে চেয়েছিলি। তোর বাবা তো অপরাধ করেছে, তোর বাবাকে তো মারে নাই উনি। আমার বাবাকে মারি নাই তো কি হয়েছে? আরও নির্দোষ মানুষকে খুন করেছে উনি, তাই আমি পুলিশ ডেকেছি। মেঘলার মুখ থেকে এমন কথা শুনে ঠাস ঠাস করে মেঘলার আব্বু মেঘলার গালে চড় বসিয়ে দিল আর বলতে লাগলো, তুই জানিস তারা কি কাজ করেছে? না জেনে না বুঝে তুই নির্দোষ মানুষকে কিভাবে পুলিশের হাতে তুলে দিতে চাস? বাবা, মেঘলাকে মাফ করে দাও, ও বুঝতে পারে নাই। আরে আব্বু, মাপ চাইতে হবে না, আমি আজকেই বাড়ি ছেড়ে চলে যাব। আম্মু আমাকে কয়েকটা পিঠা বানিয়ে একটা বক্সে করে দিয়ে দেন, আমি উপরে যাইতেছি। এই বলে মেঘ চলে গেল উপরে, গিয়ে তার ব্যাগ গোছাচ্ছে। এমন সময় কোথা থেকে যেন মেঘলা এসে মেঘের পা জোরে ধরে কান্না করতে করতে বলতে লাগলো, প্লিজ আমাকে মাফ করে দাও, আমি আর কখনোই এমন করব না তোমার সাথে। আমি বুঝতে পারিনি, প্লিজ আমাকে মাফ করে দাও। ঠিক আছে, মাফ করে দিলাম, এখন যাও। তুমি এই বাড়ি থেকে যাবে না, কোথাও যাবে না, এই বাড়িতেই থাকবে। বসো, তোমার জন্য পিঠা নিয়ে আসছি। মেঘলা চলে গেল পিঠা আনতে। মেঘ পিঠা খেয়ে নিল। দেখতে দেখতে কেটে গেল 2টি দিন। আজকে মেঘলাকে সাজাবে নতুন করে, বাসর হবে মেঘ এবং মেঘলার। রাতে খাওয়া দাওয়া শেষ করে বসে আছে মেঘলা তার রুমে। এদিকে মেঘ চলে গেল রুমের সামনে। আল্লাহর নাম নিয়ে ভেতরে প্রবেশ করতেই মেঘলা এসে পা ধরে সালাম করলো। মেঘলাকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। এমন সময় মেঘলা বলে উঠল, এখন চলো, নামাজ আদায় করিনি। চলো। দুজনে নামাজ আদায় করে বিছানায় এসে বসে পড়ল। দুজনের দিকে তাকিয়ে রইল। এইদিকে মেঘ তার পকেট থেকে একটা সোনার চেন বের করে মেঘলার গলায় পরিয়ে দিল। মেঘলা চেনটা দেখে বলতে লাগলো, বেশ সুন্দর হয়েছে তো চেনটা। তোমার জন্য বানিয়েছি। ভালো হয়েছে। এই, আমার একটা কথা রাখবে? কি কথা বলো? আমাকে টুইন বেবি উপহার দিতে পারবে? দিতে পারবো, তবে অনেক ব্যথা পাবে তুমি, কষ্ট হবে তোমার। সমস্যা নেই, আমি রাজি আছি। আর কষ্ট হলে তুমি আদর করে কষ্ট কমিয়ে দিবে। তা তো দিবই। এই বলে মেঘ মেঘলার উপরে ঝাঁপিয়ে পড়ল। আস্তে আস্তে মেঘলার সকল শরীরে কিস করতে লাগলো। ঠোঁটে, মুখে, গালে, কপালে, পেটে আরও ইত্যাদি ইত্যাদি জায়গায় কিস করতে লাগলো মেঘ। বাকিটা ইতিহাস। আরে আর একটু রয়েছে, শুনে যান। ভাগো, মরে গেলাম গো, বাঁচাও গো আমাকে। এবার শেষ।